নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা সার্জিক্যাল কাটিং, হেমোস্টেসিস এবং অ্যাবলেটিভ ইনস্ট্রুমেন্টের বায়োফিজিক্স আর সূক্ষ্ম প্রয়োগের ওপর একটি ডেফিনেটিভ পিএইচডি লেভেলের ট্যাক্সোনমিক একাডেমিক আলোচনায় প্রবেশ করব। চিকিৎসাবিজ্ঞানের এই শাখায় প্রতিটি অ্যাডভান্স টার্মিনোলজি এবং সায়েন্টিফিক কনসেপ্ট অবিকলভাবে বুঝে নেওয়াটা কিন্তু একেবারে অপরিহার্য। চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের ক্যাটেগরিক্যাল সিলেবাস। ১. ব্লেডস অ্যান্ড সার্জিক্যাল ইনসেশনস। ২. প্রিন্সিপলস অব ইলেকট্রোকাটরি। ৩. ইলেকট্রোসার্জিক্যাল ওয়েভফর্মস। ৪. অ্যাডভান্সড এনার্জি ডিভাইসেস এবং সবশেষে ৫. টিস্যু অ্যাবলেশন টেকনিক্স। মেকানিক্যাল কাটিং থেকে শুরু করে অ্যাডভান্সড মলিকিউলার অসিলেশনের এই রিগোরাস প্রোগ্রেশনটা চলুন শুরু করা যাক। সেকশন ১. ব্লেডস অ্যান্ড সার্জিক্যাল ইনসিশনস। আমাদের প্রথম স্ট্রাকচারাল ক্যাটেগরিতে আমরা দেখব মেকানিক্যাল টিস্যু ডিভিশনের প্রয়োজনীয়তা এবং সূক্ষ্মভাবে টিস্যু কেটে আলাদা করাটা ঠিক কেন এতটা বাধ্যতামূলক। সার্জিক্যাল ব্লেডগুলো সাধারণত একটি বার্ড পার্কার বা সংক্ষেপে বিপি হ্যান্ডেলে মাউন্ট করা হয়। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় খেয়াল করবেন। কার্ভড ব্লেডের যে বেলি বা স্ফীত অংশটা থাকে সেটাই কিন্তু এর সবচেয়ে ধারালো অংশ, যা স্কিন ইনসিশন বা ত্বক কাটার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরুন, নাম্বার 11 স্ট্যাব ব্লেড ব্যবহার হয় পাংচার করার জন্য, নাম্বার 12 সূচার বা সেলাই কাটার জন্য। বড় স্কিন ইনসিশনের জন্য নাম্বার 10 এবং 20 থেকে 23, আর একদম ফাইন বা সূক্ষ্ম প্রিসাইজ ইনসিশনের জন্য নাম্বার 15 ব্যবহার করা হয়। শার্প সেঞ্চুরি বা কেটে যাওয়ার ঝুঁকি এড়াতে কিছু ম্যান্ডেটরি প্রসিডিউরাল স্টেপ মেনে চলা একদম মাস্ট। প্রথমে আর্টারি বা মশা ফোর্সেস ব্যবহার করে ব্লেডটি ধরতে হবে, কোনোভাবেই হাত দিয়ে ছোঁয়া যাবে না। এরপর হ্যান্ডেলে মাউন্ট করে পুরো অ্যাসেম্বলড ইনস্ট্রুমেন্টে একটি কিডনি ট্রের ভেতর পাস করতে হয়। লক্ষ্য রাখতে হবে পয়েন্টেড বা ছুচেলো কন্তটি যেন যে দিচ্ছে তার দিকে থাকে, আর ধারালো অংশটি থাকে গ্রহিটার থেকে দূরে। মনে রাখবেন, একজন সার্জন কিন্তু কখনো ইনসিশন দেন না, বরং তিনি একটি ইনসিশন তৈরি করেন। ল্যাঙ্গার্স লাইন্স বা রিল্যাক্সড স্কিন টেনশন লাইন্স হল ডার্মাল কোলাজেন ফাইবারের একটি বিশেষ ওরিয়েন্টেশন, যা ভেতরের মাসল অ্যাকশনের সাথে একদম পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে। এর সমান্তরালে কাটলে উন্ড টেনশন এবং হাইপারট্রফিক স্কারিংয়ের ঝুঁকি ম্যাজিকের মতো কমে যায়, যার ফলে কসমেটিক আউটকাম হয় একদম সুপিরিয়র। ইনসিশন প্ল্যানিংয়ের ক্ষেত্রে ডিডাকটিভ ক্লিনিক্যাল রিজনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় দূর থেকে নিজের দিকে, অর্থাৎ সার্জন তার নিজের দিকে ইনসিশন টানবেন। ব্লেডটি ত্বকের সাথে লম্বভাবে না রেখে অ্যাঙ্গেল করলে বেভেলড ইনসিশন তৈরি হয়, যা উন্ড এজ অ্যাপ্রক্সিমেশনকে খারাপ করে দেয়। ন্যাচারাল স্কিন ক্রিজের মধ্যে ইনসিশন লুকিয়ে রাখাটা সবসময় শ্রেয়, ঠিক যেমন অ্যাপেন্ডিসেক্টমির জন্য ল্যাঞ্জ ইনসিশন। আর হ্যাঁ, প্যারোটিড সার্জারিতে ফেশিয়াল নার্ভ বা এন্ড আর্টারির মতো ভাইটাল স্ট্রাকচার বাঁচিয়ে অ্যাডিকুয়েট সার্জিক্যাল অ্যাক্সেস পাওয়াই হল আসল সেফটি নিশ্চিত করা। এখন এই স্লাইডের সবচেয়ে মজার বিষয়টা হলো এতক্ষণের আলোচনার একটা ছোট্ট মূল্যায়ন। অ্যাবসেস ড্রেনেজের পাংচার টাইপ এন্ট্রি এবং আর্টেরিওটমি, এই দুটোর জন্যই ঠিক কোন ইনস্ট্রুমেন্টটি স্ট্রিক্টলি ইন্ডিকেট করা হয়। একটু ভাবুন তো। একদম সঠিক উত্তরটি হল নাম্বার 11 স্ট্যাব ব্লেড। ইলেকট্রোসার্জারিতে যাওয়ার আগে এর স্পেশালাইজড পাংচার ক্যাপাবিলিটিটা অবশ্যই আমাদের ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। সেকশন 2, প্রিন্সিপলস অফ ইলেকট্রোকাটরি সিস্টেমস। এবার মেকানিক্যাল স্ক্যালপেল ডিভিশন থেকে একটু সরে এসে আমরা হিমোস্ট্যাসিসের বায়োফিজিক্যাল মেকানিজমে দৃষ্টিপাত করব, অর্থাৎ ইলেকট্রিক্যাল টিস্যু কোয়াগুলেশনের ধারণায়। এখানে দুটো চমৎকার তুলনা তুলে ধরা হয়েছে। পেন্সিলের মতো দেখতে মনোপোলার ডিভাইসে কারেন্ট রোগীর শরীর দিয়ে ববি টিপ থেকে একটা গ্রাউন্ডিং প্যাডে যায়। এতে কাটিংয়ের জন্য হলুদ এবং কোয়াগুলেশনের জন্য নীল বোতাম থাকে। অন্যদিকে ফোরসেপসের মতো বাইপোলার ডিভাইসে সার্কিটটি শুধুমাত্র দুটো প্রঙের মাঝখানের টিস্যুতেই লোকালি কমপ্লিট হয়, যা প্রধানত কোয়াগুলেশনের কাজেই ব্যবহার করা হয়। মনোপোলার কর্টারির কিন্তু বেশ কিছু লিমিটেশন রয়েছে। গ্রাউন্ডিং প্যাড সঠিক ভ্যাসকুলারাইজ টিস্যুর উপর অ্যাপ্লাই না করলে বা জিরো এয়ার গ্যাপ ও বনি প্রমিনেন্স বাঁচিয়ে প্যাড বার্ন প্রিভেন্ট না করলে সার্কিট অসম্পূর্ণ থেকে যায় আর ডিভাইসটি একেবারে কাজই করে না। এর থেকে ল্যাটেরাল থার্মাল স্প্রেড, নার্ভ স্টিমুলেশন এবং কার্ডিয়াক পেসমেকারে ইন্টারফেরেন্স হতে পারে। তাই সিএনএস, প্যারোটিড, থাইরয়েড, পেনাইল, গ্ল্যান্স, ইয়ারলোবিউল এবং এন্ড আর্টারি এরিয়াতে এটি অ্যাবসলুটলি কন্ট্রাইন্ডিকেটেড। এই চ্যানেলাইজেশন অফ কারেন্ট কনসেপ্টের সাথেই পেনাইল সার্জারিতে মনোপোলার কটারি ব্যবহার না করার একদম সঠিক কারণটি জড়িত। চ্যানেলাইজেশনের ফলে সরু পেডিক্যাল বেয়ে কারেন্ট একেবারে বেসে পৌঁছে ক্রিটিক্যাল এন্ড আর্টারিগুলোকে পুড়িয়ে দিতে পারে। তাই এগুলোকে স্ট্রিক্টলি প্রিজার্ভ করা দরকার, আর ঠিক এখানে মনোপোলার কটারি সযত্নে এড়িয়ে চলা প্রয়োজন। সেকশন 3,
ইলেকট্রোসার্জিক্যাল ওয়েভ ফর্ম মোডালিটিস। চলুন এগিয়ে যাই এবং দেখি কিভাবে ভ্যারিয়েবল ভোল্টেজ সেলুলার ফিজিওলজিকে পরিবর্তন করে, ইলেকট্রোসার্জিক্যাল টিস্যু ইন্টারঅ্যাকশনের সাহায্য করে। এখানের আসল কথাটা হলো একটা কন্টিনিউয়াস লো ভোল্টেজ ওয়েভফর্ম ইউনিকভাবে কোষের ভেতরে জলকে ভেপোরাইজ করে এক্সপ্লোশন ঘটায়, যা টিস্যু কাটিংয়ের জন্য সরাসরি দায়ী। অন্যদিকে হাই ভোল্টেজ ইন্টারমিটেন্ট কারেন্ট ব্যবহার করে দ্রুত ডিহাইড্রেশন ও প্রোটিন ডিন্যাচুরেশনের মাধ্যমে কোয়াগুলেশন করা হয়। এর ঠিক মাঝামাঝি থাকে ব্লেন্ড মোড, যা কাট ও কোয়াগুলেশন একসাথে করে, আর একদম চূড়ায় থাকে ফলগারেশন, যার ভেরি হাই ইন্টারমিটেন্ট পিক সুপারফিশিয়াল টিস্যু ডিস্ট্রাকশন ঘটায়। সেকশন 4, অ্যাডভান্স সার্জিক্যাল এনার্জি ডিভাইসেস। এবার আমাদের মনোযোগ শিফট করা যাক হাইব্রিডাইজ টেকনোলজির দিকে, যা মডার্ন অপারেটিভ থিয়েটারে ট্রেডিশনাল ইলেকট্রোকট্রিকে রীতিমতো পেছনে ফেলে দিয়েছে। লেগাসিওর হিট এবং প্রেশার ব্যবহার করে কোলাজেন এবং ইলাস্টিনকে ডিনেচার করে, যার ফলে খুব দ্রুত ভেসেল সিল হয়। এর বিপরীতে হারমোনিক স্ক্যালপেল কোনো ইলেকট্রিক্যাল হিট জেনারেশন ছাড়াই আল্ট্রাসনিক ভাইব্রেশন ব্যবহার করে, যা ল্যাটারাল হিট স্প্রেড একদম মিনিমাম রেখে প্রিসাইজ প্রোটিন ডিনেচুরেশনে সক্ষম। এই 7 মিলিমিটার সংখ্যাটি কিন্তু খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। এটি হল সেই ম্যাক্সিমাম ভেসেল ডায়ামিটার যা লিগাসিওর নিরাপদে সিল করতে পারে। একটি অটোমেটিক ফিডব্যাক মেকানিজম টোন চেঞ্জ করার মাধ্যমে সার্জনকে জানিয়ে দেয় যে এনার্জি ডেলিভারি বন্ধ হয়েছে এবং সিলিং সম্পূর্ণ হয়েছে। অসাধারণ, তাই না? অন্যদিকে হারমোনিক স্ক্যালপেলের ব্লেড ম্যাক্সিমাম 50,000 হার্টজ পর্যন্ত অসিলেট করতে পারে। এর ফলে ভাইটাল স্ট্রাকচারের কাছাকাছি থাকা স্কার টিস্যুও খুব ডেলিকেটলি ডিসেক্ট করা যায়, যদিও এর প্রসিডিউরাল পেস বা কাজ করার গতি ইলেকট্রোকটারির তুলনায় একটু ধীর। কুসা বা ক্যাভিট্রন আল্ট্রাসনিক সার্জিক্যাল অ্যাসপিরেটরের টিস্যু সিলেক্টিভিটি লিভার রিসেকশনের লক্ষ্যকেই একেবারে বদলে দিয়েছে। এটি হাই ওয়াটার ও লো কোলাজেন থাকা হেপাটোসাইটকে ধ্বংস করলেও ভাইটাল ফাইব্রাস ডাক্ট ও ভেসেলকে সযত্নে বাঁচিয়ে রাখে, যা নন সেরোটিক লিভার রিসেকশনে অপটিমাল এফিকেসি দেয়। আর থান্ডারবিট এস ডিভাইসটি লিগাসিওরের হিট সিলিং ও হারমোনিকের আল্ট্রাসনিক কাটিং, এই দুটোকেই একটা মাত্র অভিনব টুলে একত্রিত করেছে। সেকশন 5, টিস্যু অ্যাবলেশন টেকনিক্স। আমরা এখন একদম শেষ ডিডাক্টিক ক্যাটাগরিতে এসে পড়েছি, যেখানে টার্গেটেড টিউমার বা লোকালাইজড ম্যালিগনেন্সিগুলোকে ধ্বংস করার টেকনিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা আরএফএ হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করে কোয়াগুলেটিভ নেক্রোসিস ঘটায়, যার জন্য রোগীর শরীর থেকে কারেন্ট পাস করানোর উদ্দেশ্যে একটা গ্রাউন্ডিং প্যাড লাগবেই। কিন্তু মাইক্রোওয়েভ অ্যাবলেশন কোনো গ্রাউন্ডিং প্যাড ছাড়াই মলিকিউলার অসিলেশন এবং ফ্রিকশনাল হিটের মাধ্যমে অত্যন্ত দ্রুত কাজ করে। এখানে এক্সাম ওরিয়েন্টেড মেট্রিক হিসেবে পুনরায় উল্লেখ করা যেতে পারে যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন প্রধানত ম্যাক্সিমাম 3 সেন্টিমিটার পর্যন্ত লিভার টিউমারের ক্ষেত্রে অপটিমালি ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ এনার্জি ইনফ্রারেড এবং রেডিও ওয়েভে ঠিক মাঝামাঝি অবস্থান করে। এটি চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে রোগীর শরীর দিয়ে ইলেকট্রিক্যাল বডি সার্কিট তৈরি করার প্রয়োজনীয়তা বাদ দিলে অ্যাবলেশন জোনটি অনেক বেশি হোমোজেনিয়াস এবং স্ট্যান্ডার্ড রূপ ধারণ করে, আর এর জন্য আরএফের থেকে সময়ও লাগে অনেক কম। এই বায়োফিজিক্যাল সুবিধার কারণেই মাইক্রোওয়েভ অ্যাবলেশন খুব দ্রুত লিভার টিউমার অ্যাবলেশনের জন্য প্রেফার্ড মোডালিটি হয়ে উঠছে। ডার্মাল কোলাজেনের ক্রুড মেকানিক্যাল ডিভিশন থেকে শুরু করে ম্যালিগন্যান্ট টিউমারের সিমলেস মলিকিউলার অসিলেশন পর্যন্ত সার্জিক্যাল মাস্টারি অবিরত এগিয়ে চলেছে। এবার একটি বিষয় গভীরভাবে ভেবে দেখা যেতে পারে, জিরো মাইক্রোস্কোপিক মার্জিন নিশ্চিত করতে পরবর্তী প্রজন্মের অ্যাবলেটিভ টেকনোলজিকে ঠিক কোন কোন বায়োফিজিক্যাল লিমিটেশনস অতিক্রম করতে হবে। এই গভীর প্রশ্নের সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের এই স্ট্রাকচার বেসড ট্যাক্সোনমিক বিশ্লেষণ, যা চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎকে আরও গভীরে গিয়ে উদ্ঘাটন করতে নিশ্চয়ই উৎসাহিত করবে।